স্মল সিগন্যাল মডেলের এই স্মল ভিডি দিয়ে যেটা বোঝানো হচ্ছে এটা হলো শুধুমাত্র এসি সোর্স, আর ক্যাপিটাল ভি ক্যাপিটাল ডি এই দুটোকে দিয়ে, দুটোই যখন ক্যাপিটাল তখন বোঝানো হচ্ছে শুধুমাত্র ডিসি সোর্স। দুটোই স্মল থাকলে শুধু এসি, দুটোই ক্যাপিটাল থাকলে শুধু ডিসি। আর ভিটাকে স্মল আর ডিটাকে ক্যাপিটাল, এটা দিয়ে বোঝানো হচ্ছে যখন এসি আর ডিসি একসাথে আছে। ঠিক সিমিলারলি যখন স্মল আই আর ক্যাপিটাল ডি দিয়ে বোঝানো হচ্ছে তখন হলো যখন এই দুইটা ভোল্টেজ সোর্সই অ্যাক্টিভ, সেই সময় কারেন্টটা হলো আইডি। তো সেই সময় শুধুমাত্র ডিসি যে ভোল্টেজটা, ডিসি যে সোর্সটা আছে সেই সোর্সের জন্য কারেন্টটাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল আইডি দিয়ে। এখানে আইটাও ক্যাপিটাল, ডিটাও ক্যাপিটাল। আর শুধুমাত্র এসি ভোল্টেজ সোর্স যেটা আছে সেই এসি ভোল্টেজ সোর্সের কারেন্টটাকে আমরা প্রকাশ করি শুধুমাত্র স্মল আই স্মল ডি দিয়ে। স্মল আই স্মল ডি তার মানে কি, শুধু ক্যাপিটাল যখন থাকবে তার মানে এটা হলো শুধুমাত্র ডিসি সোর্সের জন্য আসছে, দুইটাই যখন স্মল থাকবে তার মানে এটা হলো এই স্মল সিগন্যালের জন্য আসছে, আর যখন আইটা স্মল ডিটা ক্যাপিটাল তখন আসছে দুটার জন্যই। তো এখান থেকেই যেহেতু আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল স্মল সিগন্যাল মডেল, তার মানে কি এখানে আমরা চাচ্ছিলাম কিভাবে শুধুমাত্র স্মল যে ভোল্টেজ সোর্স সেটার থেকে আমরা আউটপুটটা কি পাই সেটা সম্পর্কে আলোচনা যেহেতু এটা করার কথা, তো সেই কারণে যে কারেন্টটা আসছে যে স্মল আই স্মল ডি সেই কারেন্টটাকে আমরা বলছি ডায়োড স্মল সিগন্যাল কারেন্ট। এবং এই স্মল সিগন্যালের কারেন্টের ইকুয়েশনটা হলো আইডি, এখানে কিন্তু দুটাই ক্যাপিটাল, তার মানে ডিসির জন্য যে কারেন্ট সেটা ডিভাইডেড বাই এন ভিটি বাই এন ভিটি ইন্টু ভিডি। এখানে একটু খেয়াল করলে দেখবা এটা তো শুধুমাত্র এসি সোর্সের জন্য কারেন্ট, আর এটা হলো শুধুমাত্র সেই এসি সোর্সটা, কিন্তু এর মাঝে কিন্তু এই ডিসি সোর্সের জন্য যে কারেন্ট সেই কারেন্টের একটা কম্পোনেন্ট চলে আসছে। তার মানে কি বায়াসিং ভোল্টেজটার যে ইফেক্ট সেই ইফেক্টটা আমরা ম্যাথমেটিক্যালিও যখন আমরা ইকুয়েশন নিয়ে চিন্তা করব তখনও পাচ্ছি। যদি এখানে কোনো ডিসির কারেন্ট না থাকতো তাহলে কিন্তু আমরা সোজা সাপটা বলে দিতে পারতাম যে এখানে ডিসিটা না দিলেও চলে, শুধুমাত্র এসি সিগন্যাল দিয়ে আমরা কোনো একটা কারেন্ট পাবো। কিন্তু যেহেতু সেটা সম্ভব হচ্ছে না, কেন সম্ভব হচ্ছে না অলরেডি আমি একটু আগে গ্রাফ থেকে অ্যানালাইসিস করে বললাম, সে কারণে আমরা বলতে পারছি যে এখানে একটা ডিসি কারেন্ট যেটা আছে সেই ডিসি কারেন্টের একটা কম্পোনেন্ট ইকুয়েশনের ডান দিকে চলে আসছে। তো এটাকেই বলা হয় ডায়োডের স্মল সিগন্যাল কারেন্ট। আর একটু খেয়াল করলেই দেখবা যে এই পাশে একটা ভোল্টেজ আছে, এই পাশে একটা কারেন্ট আছে। এটাকে যদি আমরা একটু ভোল্টেজ বাই কারেন্ট আকারে লিখি তাহলে কি পাবো, যে ভিডি যখন দুইটাই স্মল, এখানে দুইটাই স্মল আছে, ডিভাইডেড বাই আইডি এখানেও দুইটাই স্মল আছে। এই ভিডি বাই আইডি সমান কি লেখা যায়, এটা নিচে চলে আসবে তার মানে এই পাশটা উপরে চলে আসবে, এন ভিটি ডিভাইডেড বাই আইডি। তো ভোল্টেজ বাই কারেন্ট একই জিনিস তো আছে, যে এখানে হলো স্মল সিগন্যালের ভোল্টেজ আর এখানে স্মল সিগন্যালের কারেন্ট। তার মানে এখানে যে রেজিস্ট্যান্সটা পাবো সেই রেজিস্ট্যান্সটাকে আমরা বলতে পারি ডায়োড স্মল সিগন্যাল রেজিস্ট্যান্স। দেখো নিচে এখানে নাম লেখা আছে ডায়োড স্মল সিগন্যাল রেজিস্ট্যান্স, অথবা আরেকটা নাম বলা যায় ইনক্রিমেন্টাল রেজিস্ট্যান্স। এটাকে প্রকাশ করা হচ্ছে আর ডি দিয়ে, এই আর ডি এর ভ্যালুটা হচ্ছে এনভিটি বাই আইডি। তো এটাই হলো আমাদের ডায়োড স্মল সিগন্যাল রেজিস্ট্যান্স। তো এই দুটো জিনিস আমাদের আসলে এখানে আলোচনা করার মেইন উদ্দেশ্যটা হলো যে ডিভাইসকে যখন আমরা অ্যাম্পলিফিকেশনের কাজে ইউজ করব, সেটা ডায়োড যে হবে নট নেসেসারিলি, ডায়োড দিয়েও হালকা অ্যাম্পলিফিকেশন করা যেতে পারে ডিসি বায়াসিং করে, বাট যখন আমরা মসফেট বা কোনো ট্রানজিস্টর দিয়ে করব তখন এই কনসেপ্টের উপর বেস করেই কাজগুলো করা হয়। নেক্সট চ্যাপ্টারে গেলে দেখবা ওখানে স্মল সিগন্যাল মডেল আছে এবং একই অ্যাপ্রোচই আগানো হবে। এখানেও ঠিক একইভাবে দুটা সোর্স নেওয়া হবে, একটা শুধু এসি একটা শুধু ডিসি, এবং তারপর ওইভাবে কন্টিনিউয়াসলি করে যাওয়া হবে। ওটা পরের চ্যাপ্টারে গেলে আমরা দেখব। তো আপাতত এটাই হলো আমাদের ডায়োড স্মল সিগন্যাল কারেন্ট এবং ডায়োড স্মল সিগন্যাল রেজিস্ট্যান্স।
এখন আমাদের স্মল সিগন্যাল কারেন্ট আর রেজিস্ট্যান্সের ব্যাপারটা গেল। জেনার ডায়োড নিয়ে আসলে আমি এই কোর্সে আলোচনা করব না, তোমাদের আগেও এটা বলেছি গত ক্লাসে। এটা নিয়ে ডিটেল আলোচনা পাওয়ার ইলেকট্রনিক্স এর কোর্সে হবে। জেনার ডায়োডের সিম্বলটা একটু এখানে শুধু দেখে রাখো, পরবর্তীতে যখন তোমরা কাজ করবে তখন যেন বুঝতে সুবিধা হয়। যে নর্মাল ডায়োডের মতোই আছে। ডায়োডে আমরা যেটা করি, একটা ডায়োডের সিম্বল আমাদের থাকে এরকম, মেইন সিগন্যালটা এরকমই আছে, মানে সিম্বলটা। এখানে যেটা করা হয় জেনার ডায়োড বোঝানোর জন্য এই দিকে আর এই দিকে একটু জেড টাইপের একটা শেপ দেওয়া হয়, এটা হলো জেনার ডায়োডের সিম্বল। তো এই জেনার ডায়োডটা আমরা আগেই দেখেছি গত ক্লাসে, যেটা কাজ করে ব্রেকডাউন আর রিভার্স বায়াস রিজনের মধ্যে। এটা নিয়ে পরবর্তীতে মানে এটা কিভাবে কাজ করে সেটা তোমরা সলিড স্টেট কোর্সে দেখবা, এবং এটার অ্যাপ্লিকেশন গুলো পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সে দেখবা। এটা নিয়ে এখন আর আমি খুব বেশি টাইম আর এটাতে দিব না, আমরা পরের টপিকে চলে যাচ্ছি। এখন হলো রেকটিফায়ার সার্কিট। অর্থাৎ এই পর্যন্ত আমরা যে আলোচনাগুলো দেখলাম গত ক্লাস, এই ক্লাস মিডের আগে সবগুলাই ছিল ডায়োডের আসলে কনসেপ্টের ব্যাপারটা, যে ডায়োড আসলে কি, ডায়োড কিভাবে কাজ করে, ডায়োডকে কিভাবে আমরা মানে অ্যানালাইসিস করতে পারি, সেই জিনিসগুলো দেখেছিলাম এই পর্যন্ত। এখন আমাদের যেটা আসবে সেটা হলো ডায়োডের অ্যাপ্লিকেশন। আমরা 3-4টা অ্যাপ্লিকেশন দেখবো ডায়োডের, এবং ডায়োডের সবচেয়ে কমন অ্যাপ্লিকেশন যেটা আমরা সবসময় সবার আগে বলি সেটা হলো ডায়োডকে রেকটিফায়ার হিসেবে ইউজ করা হয়। রেকটিফায়ার সার্কিটের কাজটা কি? রেকটিফাই কথাটার মানে হলো হ্যাঁ, এসি কে ডিসি করা, এবং রেকটিফাই কথাটার মানে হলো কোনো কিছুকে পিউরিফাই করা বা ফিল্টারিং করা বা পরিশুদ্ধ করা, এই টাইপের একটা ব্যাপার চলে আসে। এখানে যেটা আছে যে রেকটিফিকেশনের যে স্টেপগুলো, প্রথম এই ব্লক ডায়াগ্রামে স্টেপগুলো দেওয়া আছে। স্টেপে যেটা বলা হচ্ছে, প্রথম আছে একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটার কাজ হলো, আমি একদম মানে বেসিক একটা রেকটিফায়ার সার্কিটের স্টেপগুলোই এখানে বলছি। প্রথম আছে ট্রান্সফরমার। ট্রান্সফরমারের কাজ হলো একটা হাই ভোল্টেজ এসি কে লো ভোল্টেজ এসিতে কনভার্ট করা। তার মানে আমরা যদি 120 ভোল্ট বা 220 ভোল্ট, এই যেহেতু আমরা যে বইটা ফলো করছি এটা ইউএস এর বই, ইউএসএ তে 120 ভোল্টের লাইনই ইউজ করা হয়, এই কারণে 120 লেখা। নরমালি আমরা যখন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করব, এখানে 220 ভোল্টের লাইন আমরা ইউজ করি। তো এখানে আমরা 220 ভোল্ট ইউজ করি, 50 হার্জ, আর 50 হার্জ ইউজ করি। সো 220 আর 50 হার্জ, এটা আমাদের যে যেরকম থাকে সেটা সেটা হলো আমরা প্রথম ইনপুটে দিব। আমরা তো দাওয়াত আইও না, এরকম দাওয়াত আমরা খাইতে যাবো, আমার জীবন ঝুঁকি নিয়ে আমরা দাওয়াত খাইতে। ইনপুটে আমাদের এরকম হাই ভোল্টেজের এসি দেওয়া হচ্ছে প্রথম ট্রান্সফরমারের আউটপুটে আমরা পাচ্ছি একটা লো ভোল্টেজ এসি। সাপোজ আমাদের এখনকার উদ্দেশ্য হলো যে কোনো একটা ভোল্টেজ আমরা ঠিক করে নিই, 9 ভোল্ট হয়তো ডিসি করব বা 6 ভোল্ট ডিসি করব, 9 ভোল্ট ধরে আমরা ধরো হিসাবটা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। স্যার এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। হ্যাঁ, স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা 220 ভোল্ট বা 120 ভোল্ট এই ভোল্টেজটাকে 9 ভোল্ট বা 10 ভোল্ট এই রেঞ্জে নিয়ে আসবে। খুব ছোট একটা আমাদের প্রয়োজন যত ভোল্ট তত ভোল্টে এটা নিয়ে আসবে। এটা হলো ফার্স্ট স্টেপ ট্রান্সফরমারের কাজ। সেকেন্ড স্টেপে হলো ডায়োড রেকটিফায়ার ইউজ করব আমরা। এখানে একটা ডায়োডের রেকটিফায়ার সার্কিট থাকবে। এই ডায়োডের রেকটিফায়ারের সার্কিটটা হলো, এটা নিয়ে আমরা পরবর্তী 2-3টা স্লাইডে আলোচনা করব। 3 রকমের রেকটিফায়ার নিয়ে আলোচনা আসবে আমাদের। একটা হলো হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা ফুল ওয়েভ রেকটিফায়ার, আর একটা ব্রিজ রেকটিফায়ার। তো এই রেকটিফায়ার সার্কিটের পরে যেটা হবে, যে প্রথম ট্রান্সফরমারের ক্ষেত্রে তো আমাদের এরকম একটা এসি সিগন্যাল ছিল, আগেও ছিল এরকম, পরেও এরকমই আছে, শুধু অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা রেকটিফায়ার সার্কিটের পরে যেটা পাবো সেটা হলো এটার দুই দিকে এটার ওয়েভটা থাকবে না, হাফ ওয়েভ, যেটা যে সবগুলা হাফ ওয়েভ চলে আসবে পজিটিভ দিকে, এবং এটা আমরা কন্টিনিউয়াসলি এরকম দিকে পাবো। এটা হলো একটা ফুল ওয়েভ বা ব্রিজ রেকটিফায়ারের জন্য দেখানো আছে। তো এই জায়গায় আমাদের ভোল্টেজটা ওই আগের মতোই, এখানে যদি 9 ভোল্ট নিয়ে আমরা চিন্তা করি, এখানেও 9-10 ভোল্ট রেঞ্জের একটা ভোল্টেজ পাবো। এরপর আমরা ইউজ করবো একটা ফিল্টার। একদম সহজে সবচেয়ে নরমাল যে কাজটা করা হয় সেটা হলো একটা ফিল্টার ক্যাপাসিটর।
ফিল্টার ক্যাপাসিটর আমরা এখানে ইউজ করি, সেই ক্যাপাসিটরটা যে কাজ করবে, এই ক্যাপাসিটর হলো এই শুরুতে যেটা ছিল পিওর এই ডিসি লাইন। ফিল্টারের আগে ছিল সাপোজ এটা 0 থেকে 9 ভোল্ট বা 10 ভোল্টে কন্টিনিউয়াসলি ফ্ল্যাকচুয়েট করছিল, এরকম একটা রেঞ্জে ফ্ল্যাকচুয়েশন ছিল। এখন হয়তো সেটা সাপোজ ধরলাম যে 8.5 থেকে 9.5 ভোল্ট বা 8.4 থেকে 9.8 ভোল্ট, এরকম একটা কাছাকাছি রেঞ্জে নিয়ে আসবে। এরকম একটা রেঞ্জে এটা চলে আসলো যে 8 পয়েন্ট সামথিং, এখান থেকে 9 পয়েন্ট সামথিং, এই রেঞ্জে এটা চলে আসবে ফ্ল্যাকচুয়েশনটা। তার মানে বারবার আর 0 থেকে 9 পর্যন্ত ফ্ল্যাকচুয়েট করবে না, কাছাকাছি একটা ফ্ল্যাকচুয়েশন লেভেলে চলে আসবে। মানে স্যার এটা পুরোপুরি ডিসি হয়ে ছাড়ে না। পুরোপুরি ডিসি এখনো হয় নাই, এটা একটা হালকা ফ্ল্যাকচুয়েশন আছে। ফিল্টারের ভ্যালু যত বাড়াবো, মানে ফিল্টার ক্যাপাসিটর তত বেশি ডিসি হবে, ডিসির কাছাকাছি যাবে, কিন্তু কিছু পার্থক্য আছে এখানে। আর ভোল্টেজ এরপরে যেটা রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর হলো একটা আইসি, সাধারণত আমরা 7-8 সিরিজের আইসি গুলো ইউজ করি। ধরো 9 ভোল্টের জন্য আমরা যে আইসিটা ইউজ করি সেটা হলো 7809 আইসি, ছোট্ট মানে 3 পিন 4 পিনের আইসি বোধহয়, 3 পিন বা 4 পিন। এইটা দিয়ে যেটা হবে যে ভোল্টেজ, এই অল্প যে ফ্ল্যাকচুয়েশনটা ছিল ভোল্টেজের, সেটাকেও এখন সে ডিসি করে দিবে। এই ডিসি করার পরে এটাকে আমরা ফাইনালি লোডে ইউজ করব। লোডের যে তাহলে এই হলো আমাদের স্টেপগুলো। প্রথম স্টেপে ট্রান্সফরমার, তারপর হলো রেকটিফায়ার সার্কিট, রেকটিফায়ারের পরে আসবে ফিল্টার, ফিল্টার, ফিল্টারের পর ভোল্টেজ ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটরের পরে লোড। লোড। ঠিক আছে? জি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। দেখো এখন আমাদের যে সার্কিটটা আসলো সেটা হলো হাফ ওয়েভ রেকটিফায়ার। অর্থাৎ আমরা বললাম যে 3 রকম রেকটিফায়ার সার্কিট আমরা দেখব। প্রথমটাই হলো হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট, এগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি আইডিয়া আছে, আমি শুধু একটু থরলি মানে একটু ফাস্টলি বলে যাচ্ছি যে হাফ ওয়েভ রেকটিফায়ারের কাজটা হলো যে ইনপুটের ওয়েভটা হলো এই কালো লাইনটা, এটা হলো ইনপুট। তার মানে পজিটিভ নেগেটিভ দুটো হাফ সাইকেলে আছে। হাফ ওয়েভ রেকটিফায়ারের কাজ হলো পজিটিভ হাফ সাইকেল গুলো সে রাখবে, নেগেটিভ গুলোকে জিরো করে দিবে, আবার পজিটিভটা থাকবে, নেগেটিভটা জিরো হয়ে যাবে। এই নীল লাইনটা হলো আউটপুটের ওয়েভ শেপ। এটা সার্কিট ডায়াগ্রামটাও এখানে দেওয়া আছে যে একটা ভোল্টেজ সোর্স, একটা ডায়োড এবং একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, রেজিস্ট্যান্সের দুই প্রান্তে আমাদের এই আউটপুটটা মেজার করা হয়। তোমরা হয়তো এটা নিয়ে আগে ডিপ্লোমাতে অনেক কিছুই দেখার কথা, যে রেকটিফায়ার সার্কিট কিভাবে আউটপুট দেখাচ্ছে, এগুলো অনেক ডিটেইলি আসে তোমাদের। স্যার, বলো। স্যার আপনি যেখানে স্যার ভোল্টেজ সোর্স দিচ্ছেন, এখানে কি কোনো মান দিতে হবে যে আমি 5 ভোল্ট বা 10 ভোল্ট এরকম কোনো ভোল্টেজ দিয়ে এখানে মানটা আনতে হবে কি, এরকম কিছু কি স্যার? এইখানে দরকার নেই, ডায়োডের মান। কনসেপ্টটা বোঝানোর জন্য। এখানে ভ্যালু না দিলেও চলবে, সমস্যা নেই। যখন প্র্যাকটিক্যালি কাজ করবা বা প্র্যাকটিক্যাল ক্লাসে কাজ করবা তখন তো একটা থাকবেই, কোন একটা ভ্যালু দিয়ে তোমরা কাজ করবা, বাট এখন সেটা জরুরি না। ঠিক আছে? তাহলে এটা হলো হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম, আর এটা হলো ইনপুটের ওয়েভ ঠিক আছে শেপ স্যার। কালোটা, আর আউটপুটের ওয়েভ শেপ হলো এই নীলটা। এখানে একটা জিনিস দেখো যে ডায়োডের মধ্যে একটা ভোল্টেজ তো অল্প ড্রপ হবে, আমরা আগেও দেখেছি 0.7 এর কাছাকাছি একটা ভোল্টেজ ড্রপ হয়। সো ইনপুটের চেয়ে আউটপুটের ভোল্টেজটা এই পরিমাণ কম, এটাকে যে ভিডি নট দিয়ে প্রকাশ করা হচ্ছে, যে এই ডায়োডের মধ্যে যতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হলো ভিডি নট। সাধারণত এটা 0.7 এর আশেপাশে থাকে। এই তার মানে ইনপুট হচ্ছে আউটপুটের ভোল্টেজটা আমরা একটু কম পাবো। এটা হলো আমাদের প্রথম সার্কিট, হাফ ওয়েভ রেকটিফায়ার। এরপরে যেটা আছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারের যেটা বলা হচ্ছে যে এটা হলো আমাদের সার্কিটটা। ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিটে হলো প্রথমে একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার থাকবে। সেন্টার ট্যাপ ট্রান্সফরমার তো তোমরা অলরেডি মনে হয় চিনো, যে আউটপুটের 3টা টার্মিনাল থাকে, মাঝখান থেকে একটা টার্মিনাল নেওয়া হয়। ধরো দেখবা আমাদের যে ছোট ছোট ট্রান্সফরমার গুলো ইউজ করি, ইউনিভার্সিটিতে আমার রুমে এরকম ছোট ছোট অনেকগুলো ট্রান্সফরমার আছে অলরেডি। এই ট্রান্সফরমার গুলা কি আউটপুটের 3টা তার বাইরে থাকে,
এবং এর গায়ে লেখা থাকে ধরো 12 × 4 ভোল্ট অথবা 12 × 2 ভোল্ট এরকম গায়ে লেখাই থাকে 12 × 2 ভোল্ট অথবা অনেক জায়গায় লেখা থাকে 6 × 2 ভোল্ট। এটা দিয়ে বোঝানো হয় যেটা যে মাঝখানের যে ওয়্যারটা থাকে এই মাঝখানের ওয়্যারের সাথে যে কোনো এক প্রান্তের ওয়্যারের পার্থক্যটা হলো 6 ভোল্ট বা 12 ভোল্ট, যেটা লেখা থাকবে সেটা। আর একদম দুই প্রান্তের মধ্যে নিজেদের ভোল্টেজের পার্থক্যটা থাকে এই 12 মানে 24 ভোল্ট অথবা 6 × 2 12 ভোল্ট, যেটা লেখা থাকবে। মোট কথা হলো যে আমরা চাইলে ফুল আউটপুটটাও নিতে পারবো অথবা চাইলে মাঝখান থেকে অর্ধেক আউটপুটও নিতে পারবো। এটাকে বলা হয় সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। আমাদের এই ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমারটা ইউজ করা হয়। সার্কিট ডায়াগ্রামটা এরকম যে দুইটা ডায়োড থাকবে, উপর একটা নিচে একটা, দুইটারই আউটপুট যেটা মানে ক্যাথোড, এই ক্যাথোড দুটো কিন্তু একই পয়েন্টে শর্ট করে দেয়া। এই ক্যাথোডের পয়েন্ট থেকে একটা রেজিস্ট্যান্স সেন্টার ট্যাপের এই ট্রান্সফরমারে চলে আসবে এবং আউটপুটটা মেজার করা হবে এই ডায়োডের ক্যাথোড থেকে সেন্টার ট্যাপের যে ভোল্টেজ পার্থক্য সেটাই আমাদের আউটপুট। এখানে একটু খেয়াল করলে দেখবা, আমি যদি বলি যে ফার্স্ট পজিটিভ হাফ সাইকেলের কথা, যে এখানে যখন বেশি ভোল্ট আসছে এখানে কম ভোল্ট, এই যে পজিটিভ হাফ সাইকেলটা যখন আসছে তখন কি এই পাশের ভোল্টেজটা বেশি এই পাশে কম, তার মানে এই ডায়োডটা থাকবে রিভার্স বায়াসে, এই ডায়োডটা থাকবে ফরওয়ার্ড বায়াসে। তখন কারেন্টের ডিরেকশনটা কি, এইদিকে আসলো, নিচে তো যাবে না কারণ এটা রিভার্স বায়াস আছে, এটা সোজা এখানে আসবে, এখানে এসে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এই পাশে এসে সেন্টার ট্যাপ হয়ে আবার উপরে চলে আসলো। এটা হলো আমাদের পজিটিভ হাফ সাইকেলের সময় কারেন্টের ডিরেকশন, জাস্ট এইভাবে ফ্লো করতে থাকবে। এবার একটু নেগেটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করে দেখো। নেগেটিভ হাফ সাইকেলে যেটা, যে এই পাশের ভোল্টেজ এখন বেশি এই পাশের ভোল্টেজটা কম, তার মানে এই ডায়োডটা থাকবে ফরওয়ার্ড বায়াসে, এই ডায়োডটা থাকবে রিভার্স বায়াসে। সো কারেন্টের ডিরেকশন কি হবে, এই দিক থেকে কারেন্ট আসলো, এসে উপরে আসলো, লেফট সাইডে যাবে না যেহেতু এই পাশে রিভার্স বায়াস, এটা এদিকে এসে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আবার সেন্টার ট্যাপ হয়ে নিচে চলে আসলো, তার মানে এই ডিরেকশনে কারেন্টের ফ্লোটা থাকবে। ঠিক আছে, এটা হলো নেগেটিভ হাফ সাইকেলের জন্য, আর আগে যেটা দেখালাম সেটা পজিটিভ হাফ সাইকেলের জন্য। আউটপুটটা তাহলে কি হবে বুঝাই যাচ্ছে, যেহেতু ফুল ওয়েভ রেকটিফায়ার আউটপুটটা প্রত্যেকটা ওয়েভে আমরা পাবো, কিন্তু প্রত্যেকটা ওয়েভেই ওই যে ভিডি নট বা ভিডি যেটাই বলি, যে একটা ডায়োডে যতটুকু ভোল্টেজ ড্রপ হবে সেই পরিমাণ ড্রপ হয়ে সেটা আমরা আউটপুটটা পাচ্ছি, অর্থাৎ ইনপুটের চেয়ে আউটপুটের ভোল্টেজটা এবারও কিছুটা কম থাকছে। বাট এখানে দুই দিকে প্রত্যেকটা হাফ সাইকেলের জন্যই আউটপুটে আমরা একটা ভোল্টেজ পাচ্ছি। এটা হলো আমাদের সেকেন্ড রেকটিফায়ার, যেটা ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারের পরে যেটা আসবে সেটা হলো ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারের সেটআপটা দেখো একটু এরকম। এটাও আসলে বেসিক্যালি এক ধরনের ফুল ওয়েভ রেকটিফায়ারই, এটার একটা স্পেশাল সেটআপ আছে, এই কারণে এটাকে ব্রিজ রেকটিফায়ার বলা হয়। যে এখানে চারটা ডায়োড থাকবে, চারটা ডায়োডই এটাকে বলা হচ্ছে, ডিরেকশন গুলো একটু খেয়াল রাখো, ডিরেকশনটাকে একটু মাথায় রাখো যে কোন ডায়োডটা কোন দিকে ফেস করে আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি একটা ডায়োড যদি উল্টা করে দিয়ে দাও তাহলে আমাদের হবে না। সার্কিটের কাজ করবে না, দেখা যাবে একটা হাফ সাইকেল হয়তো কাজ করছে আর এক হাফ সাইকেলে কাজ করছে না। সো এই ডায়োডের ডিরেকশন গুলো ইম্পর্টেন্ট। এখানেও আগের মতন আমরা একটু চিন্তা করি, যখন পজিটিভ নেগেটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করব, পজিটিভ হাফ সাইকেল মানে এদিকে ভোল্টেজ বেশি এদিকে কম, তখন কারেন্টের ডিরেকশনটা কি হবে, এইদিকে আসলো, দেখো D4 হলো তখন রিভার্স বায়াস, D1 এদিকে আসবে, D1 হ্যাঁ এইখানে আসলো, আসার পরে এটা আবার রিভার্স বায়াস, তার মানে এখানে আসবে না, D2 এদিকে এসে D2 হয়ে D2 আবার কি আবার বলবেন? ট্রান্সফরমারে ব্যাক করবে, তার মানে এইভাবে কারেন্টের ফ্লোটা থাকবে, D1 থেকে রেজিস্ট্যান্স হয়ে D2 হয়ে আবার ট্রান্সফরমারে ব্যাক করছে। এই দুটো তখন আছে রিভার্স বায়াসে, এই সরি ফরওয়ার্ড বায়াস, D2 আর D1 আছে ফরওয়ার্ড বায়াসে, আর D3 D4 আছে রিভার্স বায়াসে। এটা গেল পজিটিভ হাফ সাইকেলের জন্য। নেগেটিভ হাফ সাইকেলের জন্য হবে এর উল্টাটা, তার মানে এর দিকে ভোল্টেজ বেশি এদিকে ভোল্টেজ কম, এটা থাকবে ফরওয়ার্ড, এটা থাকবে ফরওয়ার্ড, এটা থাকবে রিভার্স, এটা থাকবে রিভার্স।
তো কারেন্টের ডিরেকশন হবে এদিকে আসলো, এসে D3 হয়ে রেজিস্ট্যান্স হয়ে D4 হয়ে এইদিকে এইভাবে ফ্লো করবে। জি স্যার। ঠিক আছে, তো এটারও ওয়েভ শেপটা ফুল ওয়েভ রেকটিফায়ারের মতোই আছে, অর্থাৎ এখানে যেই প্রত্যেকটা হাফ সাইকেলে একটা করে আউটপুট পাচ্ছি। এখানে খেয়াল করার একটা ব্যাপার হলো প্রত্যেকটা হাফ সাইকেলেই আমরা যে আউটপুট পাবো এটা কিন্তু দুইটা ডায়োডকে সে ক্রস করে আসবে। একসাথে। একটা ডায়োডের মধ্যেও ভোল্টেজ ড্রপ হবে এখানে কিছুটা, আবার এইখানে আরেকটা ডায়োডের মধ্যে আরেকটু ভোল্টেজ ড্রপ হবে। এই কারণে ভোল্টেজ ড্রপের ভ্যালুটা এখানে বেড়ে যাচ্ছে অল্প একটু। আগেরটায় ছিল ভিডি, এখন হয়ে যাচ্ছে 2 VD। তার মানে দুইটা ডায়োডের মধ্যে যতটুকু ভোল্টেজ সেটা ড্রপের সমান হচ্ছে। সাধারণত এখানে আমি সুবিধা অসুবিধার কথা যদি বলি যে ফুল ওয়েভ রেকটিফায়ার আর ব্রিজ রেকটিফায়ার এই দুটার মধ্যে সুবিধা হয় যদি আমরা লো ভোল্টেজ নিয়ে কাজ করি, যেখানে কম ভোল্টেজের কাজ, সেখানে সাধারণত ফুল ওয়েভ রেকটিফায়ার বেটার ইউজ করা। কারণ যদি আমরা ব্রিজ রেকটিফায়ার ইউজ করি এমনিতেই কম ভোল্টেজ, সেখানে আরো অনেকটা ড্রপ হয়ে যাবে, এটা একটা লস। সেকেন্ড জিনিস হলো কম ভোল্টেজের জন্য সেন্টার ট্যাপ ট্রান্সফরমার খুব ইজিলি অ্যাভেলেবল, অনেক জায়গায় আমরা খুঁজে পাই। আর যখন হাই ভোল্টেজ নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আবার এই ফুল ওয়েভ রেকটিফায়ারের চেয়ে ফুল ওয়েভের চেয়ে ব্রিজের ইউজটা বেশি হয়। কারণ কি এখানে যখন তুমি 100 ভোল্ট 200 ভোল্ট নিয়ে কাজ করবা তখন ওই 0.7 ভোল্ট ড্রপ হওয়া আর 1.4 ভোল্ট ড্রপ হওয়া তেমন কোনো পার্থক্য রাখে না, কাছাকাছি বলা যায়। যদি 200 ভোল্ট 1000 ভোল্ট নিয়ে আমরা চিন্তা করি বা 100 ভোল্ট এরকম ব্যাপার নিয়ে চিন্তা করি, সো ওইখানে আসলে দুই জায়গায় ড্রপ হওয়ার ব্যাপারটা অতটা ইফেক্ট ফেলবে না। কিন্তু হাই ভোল্টেজের জন্য সেন্টার ট্যাপ ট্রান্সফরমার খুব বেশি অ্যাভেলেবল না। ধরো আমি যেটা বললাম যে আমার কাছে অনেকগুলো আছে, সবই কিন্তু ওই যে 12 ভোল্ট 24 ভোল্ট এই রেঞ্জের মধ্যে, এর উপরে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার খুব বেশি অ্যাভেলেবল না, বা থাকলে ওগুলোর এক্সপেন্সিভ হয়ে যায়। এই কারণেই যখন আমরা লো ভোল্টেজে কাজ করব তখন আমরা সাধারণত হাফ ওয়েভ রেকটিফায়ার ইউজ করি, যখন হাই ভোল্টেজে কাজ করব তখন ব্রিজ রেকটিফায়ার বেশি ইউজ করি। তো এই গেল আমাদের 3 রকমের রেকটিফায়ার। অর্থাৎ আমরা একটু আগের যে সার্কিটটা দেখে আসলাম এই ডায়োড রেকটিফায়ারের পোর্শনটা আমরা দেখলাম। এটা একটু বলে রাখি যে এই ট্রান্সফরমারের অংশটা তোমরা এনার্জি কনভার্সনের কোর্সে দেখবা ডিটেল। ডায়োড রেকটিফায়ারটা এই কোর্সে আমরা দেখলাম, মাত্র অলরেডি দেখে ফেললাম। ফিল্টার নিয়ে এখানে হালকা আলোচনা করা হবে। ভোল্টেজ রেগুলেটরের কাজটা আবার চলে যাবে পাওয়ার ইলেকট্রনিক্স এর সাবজেক্টে, তার মানে ওইটা আর আমরা এখানে আলোচনা করব না। আমরা ডায়োড রেকটিফায়ার নিয়ে অলরেডি আলোচনা করলাম, ফিল্টার নিয়ে এখন একটু হালকা ব্রিফ ডিসকাস করব। তো আমরা ফিল্টারে চলে যাই। রেকটিফায়ারের ব্যাপারটা তো গেল, এই যে ফিল্টার বলতে সাধারণত বোঝানো হয় যে যখন আমরা কোনো রেকটিফায়ার সার্কিট ইউজ করব, যে কোনো রেকটিফায়ার, আগের যে তিনটা দেখে আসলাম, যে কোনোটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, সাপোজ ফুল ওয়েভের ক্ষেত্রে চিন্তা করলাম যে আউটপুটটা আমরা যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে মেজার করছি তার প্যারালালি একটা ক্যাপাসিটর দিয়ে দিব। এই ক্যাপাসিটর দিয়ে দিলে দেখা যায় এটা ফিল্টার হিসেবে কাজ করে। এটা আমি এখানে বললাম। যদি আমরা ব্রিজ রেকটিফায়ারের কথা চিন্তা করি তাহলে এই যে এখানে আছে, এইখানে একটা ক্যাপাসিটর দিয়ে দিব, তার মানে এই যে রেজিস্ট্যান্স নিয়ে আমরা হিসাব করছি সেই রেজিস্ট্যান্সের প্যারালালে একটা ক্যাপাসিটর থাকবে। এটাই হলো আমাদের মেইন ফিল্টার। এটা কিভাবে কাজ করে একটু খেয়াল করে দেখি। আমাদের আউটপুট যে সিগন্যাল, আউটপুট সিগন্যালগুলো তো এতক্ষণ পর্যন্ত দেখলাম যে ফুল ওয়েভ রেকটিফায়ার বা ব্রিজ রেকটিফায়ারে এরকম আউটপুট আসছিল, এই যে কালো যে লাইনটা আছে এরকম আউটপুট আমরা পাচ্ছিলাম। ক্যাপাসিটর থাকলে যেটা হবে, ক্যাপাসিটরের একদম বেসিক একটা প্রপার্টি হলো এটা কন্টিনিউয়াসলি চার্জ হয় আর ডিসচার্জ হয়। তো প্রথম ক্ষেত্রে একদম ফার্স্ট যেই সাইকেলটা আসলো সেটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করে দেখি, ফার্স্ট সাইকেলটার ক্ষেত্রে এটা চার্জ হলো, ধরলাম এই অংশটা নাই, এটাকে একটু মাথা থেকে আপাতত ইগনোর করো। প্রথম সাইকেলের ক্ষেত্রে আগে কিছু থাকবে না, এইখানেও এটার কিছু নাই, এটাই ফার্স্ট সাইকেলটা আসলো। তার মানে ক্যাপাসিটরটা এরকম চার্জ হলো। চার্জ হওয়ার পরে ডিসচার্জ হতে থাকবে আস্তে আস্তে, অল্প একটু ডিসচার্জ হলেই দেখা যাবে পরের সাইকেলটা আবার চলে আসবে। তার মানে আবার চার্জ হবে, আবার হালকা ডিসচার্জ হবে, আবার পরের সাইকেল চলে আসলো, আবার চার্জ হবে, আবার হালকা ডিসচার্জ হবে। সাধারণত ক্যাপাসিটর
তৈরির সময় এইভাবে তৈরি করা হয়, যেন চার্জিং টাইমটা খুব কম থাকে, ডিসচার্জিং টাইম অনেক হাই থাকে। তাহলে কি এটা চার্জ হবে তাড়াতাড়ি, ডিসচার্জ হবে অনেক ধীরে ধীরে। তাহলে কি হলো যে ফ্লাকচুয়েশনটা আগের যেখানে ছিল যে জিরো থেকে এখানে শুরু হচ্ছিল জিরোতে, জিরো থেকে এই ভিপি অ্যামপ্লিটিউড, ভিপির ভ্যালু যেটাই হতে পারে, একটু আগে আমরা চিন্তা করলাম 9 ভোল্ট নিয়ে, 9 হতে পারে বা অন্য যে কোনো ভোল্ট হতে পারে, ভিপি পরিমাণ ফ্ল্যাকচুয়েট করছিল, এখন এই ফ্ল্যাকচুয়েশনটা অনেক কমে আসবে এবং আলটিমেটলি ফ্ল্যাকচুয়েশনটা কতটুকু হবে এটাকে বলা হয় রিপল ভোল্টেজ, ভিআর। এটার সব টার্মটা হলো রিপল ভোল্টেজ, RIPPLE। এই রিপল ভোল্টেজ কি আমরা সংক্ষেপে প্রকাশ করি ভিআর দিয়ে। এই ভিআর এর ইকুয়েশনটা হলো এরকম, ভিপি, ভিপি মানে হলো যে এখানে যে পিক ভোল্টেজ ছিল সেটা ডিভাইডেড বাই টুয়াইস এফ আরসি। এই এফটা হলো আমরা কত ভোল্টের কত ফ্রিকোয়েন্সি লাইনের সাথে কানেক্ট করছি সেটা। নর্মালি আমাদের বাংলাদেশে 50 হার্জ হয়, সো এফ এর ভ্যালু 50। আর আরসি এ দুটো হলো এই যে যেই রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স দুটো ছিল এখানে আগের স্লাইডে আসলাম, যে এই রেজিস্ট্যান্সটা হলো আর, এর প্যারালালে যে ক্যাপাসিট্যান্সটা আছে সেটা সি। এই দুটো ভ্যালু এখান থেকে আমরা পাবো ভিপি টুয়াইস এফ আরসি। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যত বেশি ভ্যালুর ক্যাপাসিট্যান্স আমরা ইউজ করব ফিল্টারে, তত রিপল ভোল্টেজের ভ্যালুটা কমে যাবে, তার মানে ফ্লাকচুয়েশন তত কম হবে। সাধারণত আমরা যেই সার্কিটগুলো ইউজ করি আমাদের ল্যাবের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, সেখানে এই রিপল ভোল্টেজ বোঝার জন্য আমরা 0.01 মাইক্রোফ্যারাড ইউজ করি। 0.01 মাইক্রোফ্যারাডে যদি ইউজ করা হয়, রিপল ভোল্টেজটা খুব সুন্দর মতন অসিলোস্কোপে দেখা যায় আমরা ল্যাবে যখন কাজ করি। 0.1 দিয়ে দিলে সাধারণত এত ভালো বোঝা যায় না, কম বোঝা যায়, তারপরেও থাকে। এবং প্র্যাকটিক্যালি ধরো আমি যদি কাজ করি, আমি সাধারণত কাজ করার জন্য ট্রিপল ভোল্টেজের ভ্যালুটা, আমি যদি কোনো সার্কিটে এটা ইউজ করতে চাই, সাধারণত 4700 মাইক্রোফ্যারাড ইউজ করি। 4700 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর দিলে রিপল ভোল্টেজের ভ্যালু অনেক স্মুথ হয়ে যায়, তখন দেখা যায় ভোল্টেজ রেগুলেটর আলাদা না দিলেও চলে, খুব স্মুথ একটা আউটপুট চলে আসে। অল্প কিছু ফ্ল্যাকচুয়েশন তো থাকবেই, যেহেতু ক্যালকুলেশন করে বের করা যায়, বাট সেটা একদমই নেগলিজিবল। তো এইটা হলো আমাদের ভোল্টেজের ক্যাপাসিটরের ব্যাপারটা। এরপর আসবে লিমিটার সার্কিট। লিমিটার সার্কিটের এসব থিওরিটিক্যাল কথা দরকার নেই। লিমিটারের মেইন কথা হলো তোমরা আরেকটা নামে এটা জানো, সেটা হলো ক্লিপার সার্কিট। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট রেঞ্জকে সে রাখবে, বাকি এর উপরে ভোল্টেজ গেলে সে ক্লিপ করে দিবে, কেটে দিবে। এবং এখানে ক্লিপার সার্কিট বোঝার জন্য সবচেয়ে ভালো সার্কিট ডায়াগ্রামটা হলো যে এই সার্কিট ডায়াগ্রামটা তোমরা দেখবা, এটা হলো পজিটিভ ক্লিপার সার্কিট। অর্থাৎ কোনো একটা ওয়েভ শেপকে সে একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত সে একসেপ্ট করবে, এর উপরে যখনই ভোল্টেজ চলে আসবে তখন আর একসেপ্ট করবে না, ওটাকে সে ক্লিপ করে দিবে। এখানে আলাদা আলাদা যে সার্কিটগুলো দেওয়া আছে, এই সার্কিটগুলোর মেইন ব্যাপারটা হলো, প্রথম যে সার্কিটটা আছে এখানে একদম ফিক্সড ডায়োডের যে 0.7 ভোল্ট অতটুকুই ক্লিপ হবে। এটা উল্টা করে দেওয়া আছে, তার মানে হলো নেগেটিভ দিকে ক্লিপ হবে, এটা নেগেটিভ দিকে -0.7 ভোল্ট ক্লিপ হচ্ছে। দুইটা যদি ডায়োড দেওয়া হয় দুইটা দুই ডিরেকশনে, তার মানে কি পজিটিভেও 0.7, নেগেটিভেও 0.7 ক্লিপ হবে। আর এখানে হলো আমরা আসলে নিজেদের মতন মডিফাই করে দিতে পারি। ধরো এখানে 5 ভোল্ট দিচ্ছি, তার সাথে 0.7, দুটো যোগ হয়ে 5.7 এ গিয়ে ক্লিপ হচ্ছে। এই কারণে এই সার্কিটটা বেশি ইউজ করা হয়। তো লিমিটার সার্কিট আর ক্লিপার সার্কিট একই, তোমরা এই সার্কিট ডায়াগ্রামটা এটা একটু দেখে রাখবা ক্লিপার সার্কিটের জন্য। আর এরপরে যেটা আছে ক্ল্যাম্পার সার্কিট। ক্ল্যাম্পার সার্কিটের কাজটা হলো, ধরো ইনপুটের একটা ভোল্টেজ আছে, এই যে এই ভোল্টেজটা হলো ইনপুটের, এটা হলো আমাদের ইনপুটের ভোল্টেজ। আউটপুটে যে কাজটা হবে, ভোল্টেজের ডিফারেন্সটা সেমই থাকবে, অর্থাৎ এখানে -6 থেকে +4 মানে 10 ভোল্টের পার্থক্য ছিল। আউটপুটেও দেখো 0 থেকে 10, তার মানে 10 ভোল্টের পার্থক্যই আছে।
এইটার যে নেগেটিভ দিকে কিছু ভ্যালু ছিল এইটাকে সে আস্তে আস্তে জিরোতে নিয়ে আসবে। তার মানে টোটাল এই ওয়েভ শেপটাই জিরো এবং পজিটিভ দিকে থাকবে। এটা হলো আমাদের এই ক্ল্যাম্পার সার্কিটের সার্কিট ডায়াগ্রাম। পরের স্লাইডে মনে হয় আরেকটু ক্লিয়ার আরেকটা ডায়াগ্রাম আছে রেজিস্ট্যান্স সহ। এই যে তোমাদের যদি ক্ল্যাম্পার সার্কিট কখনো তৈরি করতে হয় তোমরা সবসময় এই সার্কিটটা ইউজ করবা। প্রথমে একটা ভোল্টেজ সোর্স থাকবে, ক্যাপাসিটর থাকবে, একটা ডায়োড আছে যেটার অ্যানোডটা হলো গ্রাউন্ডের সাথে, ক্যাথোড হলো এই ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালের সাথে, আর এইদিকে একটা রেজিস্ট্যান্স প্যারালাল লোড রেজিস্ট্যান্স। আউটপুটটা যদিও আইডিয়াল কেসে এরকম স্কোয়ারের দেখানো হয়, প্র্যাকটিক্যালি যদি তোমরা ল্যাবে দেখো এটা স্কোয়ার থাকে না। এই যে ক্যাপাসিটরটা যে ডিসচার্জ হয় এই কারণে হালকা একটা এরকম স্লোপ থাকে, এখানে ডিসচার্জ হচ্ছে। আবার নিচে যখন আসলো এইখানেও দেখা যায় একটা একটু স্পাইক থাকে, আবার এইদিকে থাকে হালকাভাবে ডিসচার্জ হয়। এটা ল্যাবে খুব সুন্দর মতন বোঝা যায় যে এই স্পাইকটা যে আসলো ডিসচার্জ হলো, এই জিনিসগুলো ল্যাবে বোঝার জন্য বেশ মানে খুব ইজিলি বোঝা সম্ভব। এটা হলো আমাদের ক্ল্যাম্পার সার্কিট। এরপর আছে হলো ভোল্টেজ ডাবলার। ভোল্টেজ ডাবলারের মানে হলো যে এটা আসলে নেগেটিভ দিকের যা ভোল্টেজ ছিল, sorry, এই যে এখানে যে পরিমাণ অ্যামপ্লিটিউড ছিল ভিপি, এখানে অ্যামপ্লিটিউডটা ডবল হয়ে যাচ্ছে কিন্তু নেগেটিভ দিকে। অর্থাৎ আমাদের ধরো যে এখানে আমরা একটা সাইন ওয়েভ দিচ্ছি, সাইন ওয়েভের অ্যামপ্লিটিউড ধরলাম যে 5 অ্যাম্পিয়ার বা 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে কি হবে? নর্মাল কেসে তো এটা হয় এরকম যে যদি অ্যামপ্লিটিউড 5 হয় তাহলে কি এই পাশে থাকবে 5, এই পাশে থাকবে 5, তাই না? জি স্যার। এইখানে পার্থক্যটা কত? 10 ভোল্ট না? জি স্যার। এইখানে যে কাজটা হবে এখানে সেম জিনিসটাই 0 থেকে -10 এ চলে আসবে। 2 ভিপি মানে কত? 5 এর ডবল 10। তার মানে এটা শুরু হচ্ছে 5 এ 0 তে আর শেষ হচ্ছে -10 এ। তার মানে একই জিনিসে আছে, এটা হলো টোটালি নেগেটিভ সাইডে চলে আসলো। এটাকে বলা হয় ভোল্টেজ ডবলার। এবং এখানে সার্কিট ডায়াগ্রামটা একটু খেয়াল করে রাখবা। এখানেও আসলে আলটিমেটলি এখানে একটা রেজিস্ট্যান্স ইউজ করা হয় লোড বোঝানোর জন্য। সো আমাদের সার্কিটটা হলো একটা ক্যাপাসিটর আছে, দুইটা ডায়োড আছে, এখানে আরেকটা ক্যাপাসিটর এবং ফাইনালি একটা লোড রেজিস্ট্যান্স। এই সার্কিটটাকে আমরা বলি ভোল্টেজ ডবলার সার্কিট। তো তোমাদের ডায়োডের চ্যাপ্টার মোটামুটি এই পর্যন্তই থাকছে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে থাকলে বলতে পারো। আমাদের মিটিং অবশ্য খুব বেশি নেই, 3 মিনিট আছে। স্যার রেকটিফায়ারে যে এইগুলা করালেন এখান থেকে কি কোনো ম্যাথ টাইপের কিছু আসবেন? না ম্যাথ না, সার্কিট ডায়াগ্রাম, ওয়েভ শেপ এই টাইপের জিনিসই থাকবে। আচ্ছা। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি আজকে। নেক্সট দিন তোমাদের পরবর্তী চ্যাপ্টারে আমরা তখন পরবর্তী চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে। স্যার, হ্যাঁ, আসলে কেউ কিছু বলছো? আগে বলছিলাম, আচ্ছা আমাদের আর ইউনাইটেড স্টেট অফ আমেরিকার এই যে একটু ভোল্টেজ ইউজেস ইজ এ ডিফারেন্স, এসি ভোল্টেজ ইউজ দেয়, এইটার মেন রিজনটা কি? এটা হলো স্ট্যান্ডার্ড যেভাবে করেছে। যেমন জাপানে 60 হার্জ ইউজ করে, আমরা 50 হার্জ ইউজ করি। এটা স্ট্যান্ডার্ডাইজেশনের ব্যাপার, তারা কোন ভোল্টেজে কাজ করবে সেটা নিয়ে। পাওয়ার জেনারেশন একটা ব্যাপার আছে যে কম ভোল্টেজ থাকলে বেশি কারেন্ট পাঠাতে পারে, টোটাল পাওয়ার হয়তো সেমই আছে। আবার তোমার ফ্রিকোয়েন্সি যদি বেশি করা হয় সেক্ষেত্রে আমাদের আবার ওই যে রোটর স্পিড বাড়াতে হবে। আচ্ছা, সব দিকেই কিছু সমস্যা আছে, আবার কিছু বেনিফিটও আছে। এটা হলো এক একটা দেশ নিজেদের মতন একটা স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি করে রাখে। স্যার আমাদের মিডের রেজাল্ট কবে দিবেন, কিভাবে? এটা আমি দেখি এই উইকে দেখবো, এখনো খাতা আমি দেখিনি। খাতা দেখে তোমাদের এই উইকেই আশা করি দেখে ফেলতে পারবো। ঠিক আছে।
ওকে, ঠিক আছে, তাহলে রাখছি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।